আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 18 এবং 19-এর তোমাদের যে ছক 1.27 এবং ছক 1.28 রয়েছে গণিত বইয়ের, আমরা সেই ছকগুলো সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাস স্ক্রিনে যাই। তাহলে চলো আমরা ছক 1.19-এর মতো করেই এই বিষয়টি শেখার চেষ্টা করব, তবে উল্টো উপায়ে। উক্ত ছকে যেটি ভাজ্য ছিল আমরা সেখানে সেটিকে ভাজক এবং উক্ত ছকে যেটি ভাজ্য ছিল সেটিকে ভাজক ধরব। অর্থাৎ এখানে একটু ভুল আছে, কথাটা একটু উল্টো হয়ে গেছে। এখানে যেটা ভাজক ছিল সেটাকে আমরা ভাজ্য ধরব, তোমরা একটু একটু ঠিক করে নেবে। তবে আমরা ছক 1.19-এর মতো ক্রমিক অনুসরণ করব না এবার। তাহলে নিচের ছকটি দেখি চলো। ছক 1.27 এই ছকটি আমি তোমাদের সাথে আলোচনা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গৃহীত সংখ্যা, ভাগ, ভাগ করার ধাপ, ভাগফল, ভাগফল কাঠামো, আবার ভাগফল, ভাগফলের সূচক এবং লব-হর কাঠামো। তাহলে আমরা প্রথমে এখানে দেখে নিই যে ভাগ নিয়মটা আসলে কি। এখানে দেখো 10-এর উপর পাওয়ার আছে বা সূচক আছে 2, আবার ভাগ দিয়ে 10-এর উপর পাওয়ার আছে 3। এখন এই যে পাওয়ার একটা বা সূচক 2 এবং সূচক 3, এখন আমরা জানি ভাগ থাকলে এই পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ। তাহলে আমি ভাগ করার ধাপে যে 10 দেব, এখানে 2 বিয়োগ 3, এখানে একটা 10 লিখে ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এখন 2 +2 থেকে -3, দেখো এখন -3 থেকে যদি +2 বাদ যায় তাহলে এখান থেকে হচ্ছে -1। এখন আমরা এটাকে কিভাবে ভাগফল কাঠামোতে প্রকাশ করতে পারি। এখানে 2টা 10, তার মানে উপরে আমরা এইভাবে 2টা 10 দিব। 2টা 10 দেওয়ার পর ভাগ নিচে দেব আমরা হচ্ছে 3টা 10, 1 2 3, তার মানে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 2টা 10 আর 10-এর উপর 3 মানে হচ্ছে 3টা 10। এখন যদি আমরা এই 10 এখান থেকে একটা 10 আর এখান থেকে একটা 10 কাটি, আবার এই 10 আর এই 10 কেটে দিই, তাহলে দেখো আমার শুধুমাত্র একটা 10ই অবশিষ্ট থাকলো নিচে, আর উপরে কিছু নাই, মানে উপরে কিন্তু 1 রয়েছে, তার মানে উপরে 1 আর নিচে হচ্ছে 10, 1/10। ভাগফলের সূচকীয় এবং লব-হরের কাঠামো হচ্ছে 1/10। তাহলে এভাবে করে আমরা প্রতিটি কিন্তু সমাধান করতে পারি। যখন এখানে 10⁻³ ভাগ 10⁻4 থাকবে তখন আমরা দেব 3 বিয়োগ 4, অর্থাৎ এখানে থাকবে না -1। তখন আমরা উপরে একইভাবে 3টা 10 আর নিচে একইভাবে 4টা 10 দিয়ে দেব। এই 3টা 10 এখান থেকে আর এখান থেকে 3টা 10 যদি আমরা কেটে দিই, তাহলে দেখো অবশিষ্ট কয়টা 10 থেকে যায়, একটা 10 কিন্তু এখানে অবশিষ্ট থাকে। তার মানে উপরে কিন্তু কিছুই নাই, উপরে কিছু না থাকলে 1 থাকে আর নিচে একটা 10, তাহলে 1/10। তাহলে এখানে যে ভাগফলের সূচকীয় এবং লব-হরের কাঠামো থাকলো এখানে আমরা লিখে দেবো 1/10। এখন আমরা যদি পরেরটা দেখি যে 10⁻0, অর্থাৎ 10⁻0 লেখা থাকলে আর ভাগ 10⁻1, তার মানে 0 - 1। এখন 0 থেকে 1 -1 বাদ দিলে কিছু, 0-এর সাথে যোগ বিয়োগ যাই করো না কেন ওই সংখ্যাটাই কি থেকে যায়, তাহলে এখানে -1ই থাকবে। এখন আমরা যদি এখানে 0টা 10 মানে এখানে কিছু নাই, উপরে কিছু নাই মানে 0, 0 মানে কিছু নাই, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, 1। তোমরা একটা জিনিস মনে রাখবে যে আমি যদি এখানে যার পাওয়ারই যদি আমি এখানে 10-এর পাওয়ার যদি 0 দিই, তার মানে কিন্তু ওই সংখ্যাটার মান কিন্তু 1 হয়ে যাবে। 10-এর পাওয়ার 0 দিলে ওই সংখ্যাটার মান সমান সমান আমি লিখতে পারি যে 1। এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে 10⁻0 মানে 1, 10-এর পর 1 মানে একটা 10। তাহলে আমরা এখন এটার এই আকারেই থেকে যাবে, এখানে ভাগফলেও আমরা এটাই লিখবো, আবার ভাগফলের লব-হরের কাঠামোতেও আমরা এই একই জিনিস লিখবো, 10⁻2 10⁻4। এখন 2 বিয়োগ 4, অর্থাৎ -4 থেকে +2 চলে গেলে এখানে -2। একইভাবে আমরা উপরে 2টা 10 দেবো যেহেতু এখানে 10-এর পাওয়ার 2, আর নিচে আমরা 4টা 10 দেবো যেহেতু 10-এর পাওয়ার 4। এখন এই 2টা 10 আর এই 2টা 10 কেটে দিলে কিন্তু নিচে থাকে এবার 2টা 10, তাহলে উপরে কিছু নাই মানে 1 আর নিচে আছে কয়টা 10, একটা 10, 2টা 10। এটা হচ্ছে ভাগফলের ঘরে আমরা পেয়েছি। এখন আমরা ভাগফলের সূচকীয় এবং লব-হর কাঠামোতে আমরা কি দিতে পারি, উপরে যেহেতু 1 ছিল 1 আর নিচে 2টা 10-এর কারণে এখানে আমরা 10-এর উপর 2 দিয়ে দিয়েছি।
একইভাবে আমরা 10⁻0 ভাগ 10-এর পাওয়ার 2 করলে এখানে আমরা 0 থেকে -2 অর্থাৎ 0 থেকে -2 করলে -2 থেকে যাই। উপরে কিন্তু কিছু নাই, অর্থাৎ 10-এর পাওয়ার 0 মানে এখানে ভাগফল কাঠামোতে উপরে বসবে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, আর 10-এর পাওয়ার 2 মানে হচ্ছে নিচে বসবে হচ্ছে 2টা 10। তার মানে আমরা এখানে ভাগফল কাঠামোতে লিখতে পারি 1/2টা 10, আর ভাগফলের সূচকীয় আকারে আমরা লিখতে পারি 1/10-এর পাওয়ার হচ্ছে 2। একইভাবে আমরা পরেরটাও যদি দেখি, একটা 10 ভাগ হচ্ছে 4টা 10, তাহলে 1 - 4 অর্থাৎ এখানে থাকে হচ্ছে -3। এখন যদি আমরা এখানে উপরে একটা 10 আর নিচে 4টা 10 দিয়ে দিই, আমরা এই একটা 10-এর সাথে নিচের একটা 10 কাটাকাটি করি, উপরে কিছু নাই মানে 1 থাকে, আর নিচে কয়টা 10? 1 2 3, 3টা 10 নিচে থাকলো। তাহলে আমরা এই যে ভাগফলের সূচকীয় আকারটা আছে এখানে লিখতে পারি হচ্ছে 1/10⁻3, কারণ এখানে 3টা 10। একইভাবে আমরা পরের ছকটা যদি দেখি, দেখো ছক 1.28। এবার এর সাহায্যে আবার আগের ন্যায় ছক 1.28 পূরণ করো। গৃহীত সংখ্যাটি হবে রোল জোড় ও 6 এবং বেজোড় হলে 5। প্রয়োজনে নিজের খাতায় ছকটি একে পূরণ করো। গৃহীত সংখ্যা অর্থাৎ আমরা এখানে গৃহীত একটা সংখ্যা নেব। তোমার রোল যদি জোড় হয় তাহলে তুমি এখানে 6 নেবে, আর রোল যদি বেজোড় হয় তাহলে তুমি এখানে 5 সংখ্যাটি বেছে নেবে। আর এই 6 সংখ্যাটি এখানে এই খালি ঘরগুলোতে সব জায়গাতে তুমি বসিয়ে দেবে। তাহলে আমি এই যে তোমার খালি ঘরগুলো, আমি খালি ঘরগুলো না দিয়ে শুধু এখানে সংখ্যাগুলো আমি তোমার অ্যান্সার শিটে বসিয়ে দেখাচ্ছি। দেখো 6 নিয়েছে, আর এখানে 6-এর পাওয়ার 2, 6-এর পাওয়ার 3। এখন যদি তোমার এইভাবে ভাগ আকারে থাকে তাহলে 6 পাওয়ার 2, প্রথমটা 2 মানে প্রথমে 2 আর ভাগের পরেরটাই আছে 3, তার মানে 2 - 3। আমরা এখানে একটা 6 নিয়ে আমরা ভাগ থাকলে 2 - 3 দেবো। ভাগফল কি আকারে আসবে? কারণ -3 থেকে +2 চলে গেলে এখানে থাকে হচ্ছে -1। ভাগফল কাঠামো, ভাগফল কাঠামোতে কিভাবে লিখবো দেখো, এখানে একটু খেয়াল করে যে এখানে কিন্তু তোমার দুইটা, প্রথম ক্ষেত্রে কিন্তু 2টা 6 রয়েছে। তার ধরুন তুমি এখানে উপরে 6 × 6 দেবে, আর নিচে দেখো ভাগের পরে হচ্ছে 6-এর পাওয়ার 3, তার মানে তুমি দাগ টেনে নিচে দেবে 3টা 6। এখন যদি উপরের এই 2টা 6 আর নিচের এই 2টা 6 কেটে দাও তাহলে নিচে কিন্তু তোমার একটা 6 থাকে, আর উপরে কিছু নাই মানে 1/6। তাহলে ভাগফলের সূচক এবং লব-হর কাঠামো হবে 1/6। এখন পরেরটায় যদি 6⁻0 ভাগ 6⁻1 থাকে তাহলে তুমি এখানে দেবে 6⁻0 - 1। এখানে 6⁻−1, 0-এর সাথে যাই তুমি বিয়োগ করো কিছুই থাকে না, এই জন্য এখানে হবে হচ্ছে উপরে দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে উপরে 1 আর নিচে হচ্ছে একটা 6, 1/6। ভাগফলেও 1/6 আর সূচকীয় আকারেও 1/6 রেখে দেবে। এখন 6⁻2 ভাগ 6⁻3 যদি হয় তাহলে এখানে তুমি দেবে 2 - 4। একইভাবে +4 থেকে যদি -4 থেকে +2 চলে যায় তাহলে এখানে থাকে হচ্ছে -2। তাহলে এখানে দেখো প্রথমে উপরে 2টা 6 আর নিচে 4টা 6, 2টা 6 2টা 6 কেটে দিলে এখান থেকে 1 আর নিচে থাকে হচ্ছে দেখো এই 2টা 6 আর এই 2টা 6 যদি কেটে যায় তাহলে এখানে 1/6 × 6 থাকে। তাহলে এখানে কয়টা 6 থাকে? 2টা 6, তাহলে আমি এখানে লিখব 1/6⁻2। পরেরটা যদি আমি লিখি যে 6-এর পাওয়ার 0 ভাগ 6-এর পাওয়ার 2, তাহলে এখানে 0 - 2। আচ্ছা, কোনো কিছুর থেকে 0 বিয়োগ হলে ওই সংখ্যাটাই থাকে, তাহলে মানে হচ্ছে 6-এর পাওয়ার হচ্ছে -2। এখন আমরা এখানে প্রথমে 6-এর পাওয়ার 0 বলতে উপরে 1 দেবো, আর 6-এর পাওয়ার 2 বলতে আমরা এখানে 2টা 6 দেবো, 1/2টা 6। এখন ভাগফল আকারে আমরা 1/2টা 6 লিখে দেবো, আর সূচকীয় আকারে লিখবো 1/6² কারণ সূচকীয় আকারে এখানে যতবার একটা সংখ্যা থাকে তার উপর তত পাওয়ার দেওয়ার প্রয়োজন পড়ে। এখন যদি আমি এখানে লিখি যে 6-এর পাওয়ার 1 ভাগ 6-এর পাওয়ার 4, তাহলে আমি এখানে ভাগফল করার ধাপে লিখতে পারতাম যে 1 - -4, তার মানে 6-এর পাওয়ার -3, তার মানে উপরে একটা 6 নিচে 4টা 6, আমরা একটা 6 আর 4টা 6 দিয়ে এখন যদি একটা 6 এখান থেকে কাটাকাটি করি তাহলে নিচে থাকে 3টা 6 আর উপরে কিছু না থাকলে 1/3টা 6। তাহলে আমি এখানে ভাগফলের যে সূচকীয় আকার আছে এখানে আমি লিখতে পারতাম যে 1/6-এর পাওয়ার 3। একইভাবে সেম ওয়েতে তোমরা করতে পারতে যে যদি গৃহীত সংখ্যাটি যদি তোমার 6 না হয়ে যদি 5 হতো তখন তুমি ঠিক সেম এইভাবে অ্যান্সারটা তুমি করে নেবে।
ওই অ্যান্সার আর এই অ্যান্সার কিন্তু হুবহু একদম তোমাদের জন্য এক, শুধু আমরা এখানে 6 ব্যবহার করেছি আর এখানে 5 সংখ্যাটিকে ব্যবহার করি। তোমাদের যাদের বেজোড় তারা 5 ব্যবহার করে অঙ্কটি করবে, যাদের জোড় তারা 6 ব্যবহার করে অঙ্কটি এভাবে করে ফেলবে। তাহলে তুমি অবশ্যই এই ছক 1.27 আর ছক 1.28 বুঝতে পেরেছো। তোমাদের যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।